আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের গতিবিদ্যা ষষ্ঠ ক্লাসে। এর আগে আমরা 5টা ক্লাস করে ফেলছি। 5টা ক্লাস আশা করি আপনারা সবাই দেখছেন। আজকে আমরা ষষ্ঠ লেকচারের পরন্ত বস্তু সূত্রগুলা দেখব। ইনশাল্লাহ শুরু করা যাক। দেখা যাক, আমরা পড়বো আজকে পরন্ত বস্তুর সূত্র। তো পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র প্রদান করেন, যাদেরকে পরন্ত বস্তু সূত্র নামে অভিহিত করা হয়। তাহলে আমরা এই 3টা সূত্র আজকে দেখব কি কি, এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরন্ত বস্তু দেখার আগে আমরা পরন্ত বস্তুগুলা কিভাবে প্রযোজ্য এটা একটু দেখি। তো পরন্ত বস্তু সূত্রগুলো পড়ার আগে আমাদের এটা জানতে হবে যে আমরা যে পরন্ত বস্তু সূত্রগুলো পড়ব, সেটা অবশ্যই যেখানে পরীক্ষাগুলো করা হয়েছে সেই ঘরটা হবে বায়ু শূন্য ঘর। বায়ু শূন্য। তো বায়ু শূন্য অবস্থায় পরীক্ষাগুলো করা হয়। তো বিজ্ঞানী গ্যালিলিও এই বায়ুশূন্য ঘরে 3টা সূত্র প্রমাণ করেন, করে 3টা সূত্র প্রদান করেন। তো সেই সূত্রগুলা কি কি আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে কি বলছে? কোন অবস্থা থেকে? স্থির অবস্থান থেকে। আচ্ছা, এই যে এই ঘরটা আমি নিচে, এই ঘরটা হচ্ছে বায়ু শূন্য ঘর। তো এখান থেকে আমি যদি একটা ভারী বস্তু আর আমি যদি একটা হালকা বস্তু নেওয়া হয়, তো ধরে নিলাম এটা তুলা, বা গ্যালিলিও যেটা করছে গিনীয় পালক পরীক্ষা করছে, এটা ধরলাম একটা, বা আমি যদি এটাকে একটা পালক বলি, এরকম এটা একটা পালক ধরলাম। তাহলে এই যে এই উচ্চতা থেকে স্থির অবস্থায় দুইটা বস্তু এখন কি অবস্থায় আছে? এরও আদিবেগ শূন্য, এরও আদিবেগ শূন্য। এই অবস্থা থেকে যদি বায়ু শূন্য ঘরে এই বস্তু দুটাকে ফালাই দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা যে সময়ে ভূমিতে পতিত হয়েছে, ঠিক একই সময়ে এই পালকটাও কি হয়েছে? ভূমিতে পতিত হয়েছে। অর্থাৎ তাহলে যে সময় এইখানে আসবে, সেই সময় এও এইখানে আসবে। তাহলে একই সময়, মানে অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন সেটা ভারী বস্তু হোক আর কম ভারী বস্তু হোক, প্রত্যেকটা বস্তুই কি করবে? সমান সময় সমান পথ অতিক্রম করবে। তাহলে এই জন্য বলছি স্থির অবস্থান থেকে বিনা বাধা, এই যে বায়ু শূন্য, কোনো প্রকার বায়ুর বাধা নাই। তাহলে পরন্ত সকল বস্তু, সকল বস্তু বলতে কি বোঝানো হয়েছে? সকল বস্তু বলতে একটা যদি অনেক ভারী বস্তু হয় আর একটা যদি খুবই হালকা বস্তু হয়, সেই বস্তুটাকে যদি কোনো একটা ঘর থেকে ফালাই দেওয়া হয়, সেই যে ঘরে কোনো নাই বায়ু নাই বা কোনো প্রকার বাধা নাই, তাহলে দেখা যাবে যে ওই ভারী বস্তু এবং হালকা বস্তু দুইটাই কি করবে? একই সাথে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা সম্পর্কে আমরা ইউটিউবে যদি আমরা গ্যালিলিওস ফার্স্ট ল এক্সপেরিমেন্ট দিয়ে সার্চ করি, তাহলে দেখা যাবে যে ওইখানে একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে। যদি আপনারা ওই ভিডিওটা দেখেন, তাহলে এটা সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পাবেন। তাহলে এই হলো গ্যালিলিওর কি সূত্র? প্রথম সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্র দেখব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু এই যে নির্দিষ্ট
সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, তাইলে আচ্ছা, এই সূত্রটা জানার আগে আমরা একটা ব্যাপারটা এই যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক ব্যাপারটা নিয়ে একটু আমরা আলোচনা করি। আচ্ছা, সমানুপাতিক ব্যাপারটা কি? এই যে আমাদের অনেক সূত্রেই আমরা দেখবো যে কোনোটাতে কি লেখা আছে, সমানুপাতিক লেখা আছে, আবার কোনোটাতে দেখবো আমরা ব্যস্তানুপাতিক লেখা আছে। আচ্ছা, সমানুপাতিক বলতে এটাকে আমরা বলি প্রপোর্শনাল। আর ব্যস্তানুপাতিক বলতে আমরা বলি ইনভার্স। ইনভার্স প্রপোর্শনাল। TIONAL। আচ্ছা, একটা হচ্ছে প্রপোর্শনাল আর একটাকে বলা হয় আমাদের ইনভার্স প্রপোর্শনাল। যা প্রপোর্শনাল বলতে এটা কি বোঝায়, এই যে এক্স এবং ওয়াই, এই যে এরা যদি গুণ মানে এই যে এরকম সম্পর্ক থাকে তখন সেটাকে বলা হয় সমানুপাতিক। এবং এক্স আর ওয়াই এটার মধ্যে যদি এই যে 1/y এরকম ভাগ আকারের সম্পর্ক থাকে তখন সেটাকে বলা হয় ইনভার্স প্রপোর্শনাল। কেন ইনভার্স প্রপোর্শনাল বলা হলো? আচ্ছা, আমরা যদি এটাকে লিখি, এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই ইনভার্স 1/y = y ইনভার্স 1। এটা সূচকে পড়ছি আমরা। তাহলে এই যে ইনভার্স, তার মানে এক্সটা ওয়াই এর সাথে সমানুপাতিক, কিন্তু কিভাবে সমানুপাতিক? ইনভার্স, এই যে ইনভার্স আকারে সমানুপাতিক। কিন্তু এটা কি ইনভার্স আকারে সমানুপাতিক না, এজন্য এটাকে আমরা কি বলি? প্রপোর্শনাল, মানে সমানুপাতিক, আর এটাকে বলি আমরা ইনভার্স প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এখন থেকে কোথাও দেখি যে বলছে সমানুপাতিক, তাহলে সমানুপাতিক বলতে আমরা বুঝবো যে এই দুইটার মধ্যে এই চিহ্ন, এই ধরনের সম্পর্ক হবে। আর যদি বলে ইনভার্স প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক যদি বলে কোথাও, তাহলে আমরা ব্যস্তানুপাতিক বলতে বুঝবো যে অবশ্যই উপরে একটা 1 থাকবে এবং যার ব্যস্তানুপাতিক সে নিচে থাকবে। তাহলে আমরা আশা করি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটায় আসি। দ্বিতীয় সূত্রটা বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু। আচ্ছা, আমি এই যে স্থির অবস্থান থেকে এখান থেকে আমি একটা বস্তুকে ফালাই দিব। তাহলে এই অবস্থায় বস্তুটা স্থির আছে, তাহলে শুরুতে তার বেগ হলো 0, বিনা বাধায়। তার মানে ঘরটাতে কি নাই? কোনো প্রকার বায়ুর বাধা নাই, তার মানে এটা বায়ু শূন্য একটা ঘর। তাহলে এই যে বিনা বাধায় সকল বস্তু, আমি এই বস্তু নেই বা এই বস্তুর পরিবর্তে অন্য যে কোনো বস্তু নেই না কেন, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। আচ্ছা, আমি যখন এখান থেকে হিসাব করছি তখন সময়ের গণনা শুরু করছি কত থেকে? 0। তো এই বস্তুটা যদি এখান থেকে এখানে আসতে ধরে নিলাম 1 সেকেন্ড সময় লাগছে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে তার সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড সময়ে তার যে বেগটা হবে, ধরে নিলাম বেগটা হলো হয় অন্যরকম, আপাতত আমি ধরে নিলাম এর বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 1 সেকেন্ডে তার বেগটা কত হলো? 10 মিটার পার সেকেন্ড, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি যদি দেখি যে এই বস্তুটা পরবর্তী 1 সেকেন্ড ধরলাম এইখানে আসতে, তাহলে শুরু থেকে এইখানে আসতে তার সময় লাগছে কত? ধরলাম 2 সেকেন্ড। তাহলে এই যে বলছে কি নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে লিখি, তাহলে ভি সমানুপাতিক যেহেতু বলছে, তাহলে কার সাথে? সময়ের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখানে বলছে কি নির্দিষ্ট সময়ে, এই যে নির্দিষ্ট সময়ে যে বেগটা হবে তা ওই সময়ের সাথে কি ধরনের সম্পর্ক হবে? সমানুপাতিক সম্পর্ক হবে। আচ্ছা, আমরা আরেকটা কথা বলি, এই চিহ্নের পরে যেটা থাকবে, মানে ডান পাশে যেটা থাকবে, এটাকে বলা হয় কারণ। এটা হলো কারণ। আর বাম পাশে যেটা থাকবে এটাকে বলা হয় ফলাফল। কেন কারণ, কেন ফলাফল, একটু দেখি। আচ্ছা, আমাদের কি বলছে বলেন তো? বেগের পরিবর্তন হলে সময়ের পরিবর্তন হবে, এটা বলছে না? সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন হবে। তাহলে কারণ কি? সময় যত বাড়তেছে, উপর থেকে নিচের দিকে যত পড়তেছে, সময় বাড়তেছে, সময় বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? বেগের বৃদ্ধি হচ্ছে। তাহলে এর কারণে এর পরিবর্তন হচ্ছে। তাহলে এ হচ্ছে কারণ, এ হচ্ছে ফলাফল।
তাহলে আমরা আশা করি কারণকে আর ফলাফলকে এই ব্যাপার দুইটা বুঝতে পারছি। তাহলে এখন দেখি এই যে এইখান থেকে এখানে আসতে শুরুতে সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আমি ধরে নিছি ওই সময় তার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে যখন এখানে বস্তুটা আসছে তখন ধরে নিছি সময় লাগছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে বেগটা কি হবে? সমানুপাতিক হারে বাড়বে। অর্থাৎ এইখান থেকে এইখানে আসতে তার বেগটা হয়ে যাবে কত? 20 মিটার পার সেকেন্ড। সমান হারে বাড়বে। 1 সেকেন্ডে যদি 10 হয় তাহলে 2 সেকেন্ডে কত হবে? 20। সমানুপাতিক মানে কি? এটা যে হারে বাড়বে ওটাও ওই হারে বাড়বে। এটা 1 থেকে 2 হইছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এটা আগে যে বেগ ছিল তার কি হবে? 3 গুণ দ্বিগুণ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে বলতে পারি এই যে ভি, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হবে? একটা সমান চিহ্ন বসবে আর একটা ধ্রুবক বসবে। আচ্ছা, ধ্রুবক গুণন পাশে কি আছে? টি। আচ্ছা, এই ধ্রুবক বলতে কি বোঝায়? ধ্রুবক কি জিনিস? ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। যে কোনো ঘটনায় ঘটুক না কেন তার মানের কি হবে? পরিবর্তন যদি না হয়, যদি মানে আগে যা ছিল, প্রথম ঘটনায় যা ছিল পরের ঘটনাতেও যদি তাই থাকে, তাহলে সেই ঘটনাটাকে বলা হয় কি? ধ্রুবক। আচ্ছা দেখি এই ঘটনায় যে ধ্রুবক হইল কিনা আমরা সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে এই যে টি গুণ আছে এদিকে এসে কি হবে? ভাগ হবে। তাহলে ভি বাই টি ইকুয়াল টু কি হবে? এটা হবে ধ্রুবক। আচ্ছা, তাহলে এই যে কোনো কিছু ইকুয়াল টু যদি ধ্রুবক থাকে তাহলে সেটাকে এইরকম করে লেখা যায়, ভি ওয়ান টি ওয়ান, ভি টু টি টু, ডট 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 কেন দিলাম? এরকম চলতে থাকবে, ভি থ্রি টি থ্রি, ভি ফোর টি ফোর, ইকুয়াল টু কি আমরা যতগুলাই নেই না কেন প্রত্যেকেই কি হবে? ধ্রুবক। অর্থাৎ এই যে ভি ওয়ান এবং টি ওয়ান এর অনুপাত যা হবে ভি টু এবং টি টু এর অনুপাতও তাই হবে। আচ্ছা, আমরা এই ঘটনায় যদি লক্ষ্য করি, এটা হচ্ছে তাহলে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। আচ্ছা, এই ঘটনায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ঘটনায় প্রথম অবস্থায় প্রথম 1 সেকেন্ড সময় কয় সেকেন্ড ছিল? 1 সেকেন্ড। বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। এটা যদি 10 ভাগ 1 করি তাহলে কত বের হলো? 10। উপরে বেগের একক কি? মিটার পার সেকেন্ড, আর নিচে সময়, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা পূর্বে পড়ছি এটা কি বের হলো? তাহলে বেগ বাই সময় মানে কি? ত্বরণ। তাহলে এখানে ত্বরণ বের হলো। আচ্ছা, আমি এবার দ্বিতীয় ঘটনায় দেখি, ভি টু বাই টি টু। তাহলে টি টু বলতে কয় সেকেন্ড? এটা দ্বিতীয় ঘটনা, শুরু থেকে দ্বিতীয় ঘটনা। এখানে হলো 2 সেকেন্ড। যখন এখান থেকে এখানে আসছে তখন তার বেগ কত ছিল? 20 ভাগ 2, তার মানে কত আসলো? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে ভি ওয়ান ভাগ টি ওয়ান তার মানও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভি টু বাই টি টু সেটারও মান কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখি আমরা যদি ভি থ্রি বাই টি থ্রি করতাম তাও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বের হতো। তার মানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাতের মানটা কি? এই যে একই বের হইলো। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে একই বের হয়েছে, যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলি। এখানেও পরিবর্তন হয় নাই, তার মানে ভি ওয়ান টি ওয়ান, ভি টু টি টু এগুলো সবগুলো হচ্ছে কি? ধ্রুবক। আশা করি ধ্রুবক ব্যাপারটা কি, নিউটনের গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা আমরা এটা পুরো বিস্তারিত বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এবার পরন্ত বস্তু সম্পর্কে তৃতীয় সূত্র যেটা ছিল সেটা আমরা একটু জানি। তাহলে এটা হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা দেখি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে একটা দূরত্ব অতিক্রম করছে। নির্দিষ্ট সময় যে দূরত্বটা অতিক্রম করে
তা ওই সময়ের কিসের বর্গের সমানুপাতিক। তাহলে যে দূরত্বটা অতিক্রম করলো তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক বললে যে এরকম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাই? আমরা বলছি এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান চিহ্ন বসে এবং একটা কি বসে, ধ্রুবক বসে, গুণন পাশে কি আছে, টি স্কয়ার। তাহলে এইচ বাই টি স্কয়ার, এটা গুণ ছিল, এদিকে সব ভাগ হয়েছে, এটা ইকুয়াল টু কি থাকলো, ধ্রুবক। এটা হলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। আচ্ছা, আমরা কোনো কিছুর অনুপাত ইকুয়াল টু যদি ধ্রুবক থাকে তাহলে এটাকে এইভাবে লেখা যায়, এইচ ওয়ান বাই টি ওয়ান, উপরে কিন্তু স্কোয়ার আছে, ইকুয়াল টু এইচ টু বাই টি টু, তার উপর স্কোয়ার, এরকম ডট 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 মানে চলতে আছে, ইকুয়াল টু কি হবে, ধ্রুবক হবে। তাহলে এটাও আমাদের কি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের বিস্তারিত রূপ। আচ্ছা, আমরা এইটা একটু দেখি, ব্যাখ্যা করি। তাহলে ঘটনাটা হবে এরকম যে কোন একটা বস্তু এখানে আছে, এখান থেকে সে এখানে পড়লো, তাহলে সময় লাগছে টি ওয়ান, আর অতিক্রান্ত দূরত্ব হয়েছে এইচ ওয়ান। এখান থেকে বস্তুটা যখন এখানে পড়লো, তাহলে শুরু থেকে সময় কত লাগছে, সময় ধরছি আমরা টি টু, অতিক্রান্ত দূরত্ব হবে এইচ টু। তাহলে তখন হিসাবটা হবে এরকম যে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এই যে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ ওয়ান কে টি ওয়ান এর বর্গ দ্বারা অনুপাত করলে এই যে এই অনুপাতটা যা বের হবে, এইচ টু এবং টি টু স্কোয়ারের অনুপাতটা ঠিক একই রকম হবে। যদি একই রকম হয়, এর মান আর এর মান যদি একই রকম হয়, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। আর যদি মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি বলি, ধ্রুবক বলি। তাহলে এই হচ্ছে আমাদের পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিওর দেওয়া 3টা সূত্র। পরন্ত বস্তু সম্পর্কে আমাদের এখন বিস্তারিত আরো জানার আছে। পরন্ত বস্তুর গতি সমীকরণ আছে, আমরা একটু সেগুলো দেখি। আচ্ছা, এই গতি সমীকরণ জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, তার নাম হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, আমরা এই অভিকর্ষ ত্বরণ জানার আগে আমরা আরেকটা ব্যাপার জানি। যদি কোনো একটা বস্তু এই যে বাধাহীন অবস্থায়, বায়ু শূন্য অবস্থায় এখান থেকে পড়ে, তাহলে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা ফলাফল, পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা গেছে যে এই বস্তুটা শুরুতে কি ছিল, স্থির ছিল, বেগ ছিল শূন্য। তো সে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে পড়লো, ধরলাম এ বিন্দু থেকে বি তে পড়তে তার সময় কি লাগছে, কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড পর পরন্ত বস্তুর এই বস্তুটার বেগ, এইখানে বেগ হবে ভি হবে 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ পরন্ত কোনো একটা বস্তু প্রতি সেকেন্ডে তার বেগ কত করে বৃদ্ধি পাবে, 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি এখান থেকে বস্তুটা এখানে আসতে শুরু থেকে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে তাহলে বেগ কত হবে, শুরু থেকে বেগ হিসাব করলে এখানে বেগ কত দাঁড়াবে, তাহলে এখানে বেগ দাঁড়াবে 9.8 যোগ 9.8, অর্থাৎ 19.6 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা কি বুঝলাম, প্রতি সেকেন্ডে তার বেগের মান কত করে বৃদ্ধি পাবে, 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। তো এখন যদি বেগের মান 9.8 সেকেন্ড করে বৃদ্ধি পায়, তাহলে এখন আমরা ত্বরণের সংজ্ঞাটায় আসি যে অভিকর্ষ ত্বরণটা কি। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে এই যে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে।
তাহলে কি বললাম, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, মানে বেগ যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, আচ্ছা পরন্ত বস্তুর একক সময়ে বা প্রতি সেকেন্ডে, এইটা দিই, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে আমাদের কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। তাহলে আমি যদি অভিকর্ষ ত্বরণটাকে লিখতে চাই, অভিকর্ষ ত্বরণ, তাহলে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, নিচে হচ্ছে সময় আর উপর হচ্ছে বেগ। আমরা কি জানি, ত্বরণ সমান সমান কি জানি, বেগ বাই সময়। তাহলে অভিকর্ষ স্রোত ও ত্বরণ, এটা শুধু অভিকর্ষের প্রভাবে পড়ে, পৃথিবীর দিকে টানের কারণে পড়ে। এই যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিজের দিকে কেন্দ্রের দিকে টানে। তাহলে এই যে পৃথিবী যে টানলো কোন একটা বস্তুকে, পৃথিবীর এই আকর্ষণ বলটাকে কি বলা হয়, অভিকর্ষ বল বলে। তো পৃথিবীর টানের কারণে, পৃথিবী নিজের দিকে টানের কারণে এর মধ্যে একটা কিসের সৃষ্টি হয়, ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণটাকে আমরা কি ত্বরণ বলি, অভিকর্ষ ত্বরণ। এবং এই যে পৃথিবী যে বস্তুটাকে টানতেছে, নিজের দিকে টানতেছে, প্রতি সেকেন্ডে তার বেগের মান কত করে বৃদ্ধি পাচ্ছে, 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বেগের মান কত, এটা পরীক্ষালব্ধ মান, ফলাফল এটা নির্দিষ্ট, এই যে 9.8, বেগের একক কি পেলাম, মিটার পার সেকেন্ড। এবং এখানে কি বলছে, কয় সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, তার মানে সময় হলো 1 সেকেন্ড। তাহলে আমি 1 দ্বারা 9.8 কে ভাগ করলে 9.8 মিটার পার সেকেন্ড এবং নিচে ভাগ সেকেন্ড, তাহলে এটা আসতেছে মিটার পার সেকেন্ড স্কয়ার, যা কিসের একক, ত্বরণের একক। তাহলে অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমি যদি একটা বস্তুকে এইভাবে উপরের দিকেও নিক্ষেপ করি, তাও বস্তুটা কোন দিকে পড়বে, একটা উচ্চতায় যাওয়ার পর আবার নিচের দিকে পড়বে। কেন নিচের দিকে পড়তেছে, পৃথিবী তাকে একটা নিজস্ব বলে টানতেছে, যেটাকে বলা হয় অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের কারণে এর মধ্যে ত্বরণের সৃষ্টি হচ্ছে, যে ত্বরণটাকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। তাহলে অভিকর্ষ বল যদি নিচের দিকে হয়, তার মানে কি অভিকর্ষ ত্বরণও সর্বদা কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণের দিক, অভিকর্ষ ত্বরণের দিক সর্বদা নিচের দিকে। তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে, আচ্ছা আমি যদি এখানে একটা বস্তু আছে, বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে অভিকর্ষ ত্বরণের দিক আমরা কোন দিকে জানি, আমরা জানি অভিকর্ষ ত্বরণের দিক এই যে নিচের দিক, কিন্তু আমি বস্তুটাকে নিক্ষেপ করছি কোন দিক, উপরের দিক। তাহলে আমি অভিকর্ষ ত্বরণ আসতে চাচ্ছে নিচের দিক, আমি জুলুম করে তাকে কোন দিকে পাঠাইছি, উপরের দিক। তাহলে এই যে জি, ত্বরণ যেহেতু একটা কি রাশি, আমরা পড়ছিলাম ত্বরণ কি, ভেক্টর রাশি। তাহলে অভিকর্ষ ত্বরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশির অবশ্যই দিক আছে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের নিচের দিক, আমরা তাহলে এর সামনে কি দিতে পারি, একটা মাইনাস দিতে পারি। তাহলে এখানে কেন মাইনাস দিলাম, আমরা জানি অভিকর্ষ ত্বরণের দিক নিচের দিক, তাহলে মাইনাস দ্বারা কি বুঝাইলো, বুঝাইলো যে এখন তার দিকটা কোন দিকে, অভিকর্ষ ত্বরণের দিক নিচের দিক, কিন্তু আমি তাকে নিক্ষেপ করছি উপরের দিকে। তাহলে তখন এই যে উপরের দিক বুঝাইতে ত্বরণ আমি নিক্ষেপ করছি, ওর দিক যেটা, সেদিকে নিক্ষেপ না করে তাকে আমি নিক্ষেপ করছি কোন দিকে, বিপরীত দিকে, যার কারণে সামনে একটা কি দিছে, মাইনাস দিছে। আমি যদি বস্তুটাকে এখান থেকে নিচের দিকে ফালাই দিতাম, তাহলে বস্তুটা কোন দিকে পড়বে, এখান থেকে যদি ফালাই দেই নিচের দিকে পড়বে। অভিকর্ষ ত্বরণের দিকও কোন দিক, নিচের দিক, তখন সেটা হবে কি, প্লাস। তাহলে আমরা এই কথাটা মনে রাখবো, কোন একটা বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিপরীত দিকে, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে নিক্ষেপ করি, তাহলে সে ওই জায়গায় অভিকর্ষ ত্বরণের সামনে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। আর যদি বস্তু নিচের দিকেই পড়তেছে, তাহলে জি এর সামনে কি আসবে, অভিকর্ষ ত্বরণের সামনে একটা প্লাস চিহ্ন চলে আসবে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি, অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা গতির সমীকরণ কিছু পড়ছিলাম। আচ্ছা, সূত্রগুলো আমরা একটু লিখি। গতির সমীকরণ, তা আমরা গতির সমীকরণ কি পড়ছিলাম, প্রথমে একটা পড়ছিলাম এস ইকুয়াল টু ভিটি। এটা তো দুনিয়ায় এক পিস সূত্রই, সেটা হচ্ছে কি, সমবেগের ক্ষেত্রে যদি কোনো বস্তু সমবেগে গতিশীল হয়, তাহলে তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র। বাকি যে সূত্রগুলো পড়ছিলাম আমরা, এগুলো হলো কি, সম
ত্বরণের গতি সমীকরণ। তো সমত্বরণের গতি সমীকরণগুলোর মধ্যে কি কি ছিল? একটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। এবার হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। আর একটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, এই যে সূত্রগুলো আমি যে লিখলাম এগুলা কার সূত্র? সমত্বরণে গতিশীল বস্তু সূত্র। আমরা সমত্বরণ পড়ছি গত ক্লাসে, সমত্বরণে গতিশীল বস্তুর সূত্র। অর্থাৎ সমত্বরণ বলতে কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি ত্বরণের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলা হয়? সমত্বরণ বলা হয়। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রেও দেখতেছি যে ত্বরণের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। কারণ এই যে পরন্ত বস্তু এখান থেকে এইখানে আসলো, এখান থেকে এইখানে আসলো, শুরুতে তো তার বেগ 0। এখানে যখন তার বেগ ছিল কত? এখানে বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড। এখানে সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। যখন ঘটনাটা আমি শুরু থেকে হিসাব করব এই পর্যন্ত, তখন সময় লাগছে 2 সেকেন্ড। ত্বরণ হলো কত? 19.6। তাহলে আমি যদি প্রথম ঘটনার ক্ষেত্রে মানে এ থেকে বি, আমি এ থেকে বি এটার ক্ষেত্রে যদি অভিকর্ষ ত্বরণ বের করি জি, তাহলে আমরা যদি জি এর মান বের করতে চাই তাহলে ত্বরণ সমান সমান কি জানি আমরা? ত্বরণ সমান সমান জানি বেগ বাই সময়। তাহলে ত্বরণ এ থেকে বিতে আসতে তার বেগ কতটুকু ছিল? 9.8 একক কি? মিটার পার সেকেন্ড। সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে কত হইলো? 9.8 মিটার পার সেকেন্ড ভাগ সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যদি বি থেকে এবার সিতে আসি, বি থেকে সিতে যদি আমি জি এর হিসাব করি তাহলে দেখা যাবে বি থেকে সি এর ক্ষেত্রে আমাদের এখানে বেগের এই যে বেগ, বেগ কত হয়েছে? 19.6। সময় লাগছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে 19.6 কে 2 দ্বারা ভাগ করলে 9.8, এটা ছিল মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই বস্তুটা যে এখান থেকে এখানে পড়তেছে, এখান থেকে এখানে, এ থেকে বিতে, বি থেকে সিতে আসলো, এ থেকে বিতে আসার সময় তার ত্বরণ কত ছিল? 9.8 মিটার পার সেকেন্ড। বি থেকে সিতে আসলো তখনও তার কত? 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় নাই। আমরা জানি সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি ত্বরণের মানে পরিবর্তন না ঘটে তাহলে তাকে কি ত্বরণ বলা হয়? সমত্বরণ বা সুষমত্বরণ বলা হয়। অর্থাৎ অভিকর্ষের প্রভাবেই যে কোনো বস্তু পড়ে তাহলে তার ত্বরণটাও যে সুষমত্বরণ, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আশা করি। তাহলে আমরা এই যে এগুলাও আমরা কিছু সূত্র দিব পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা এগুলা বললাম গতি সমীকরণ, এগুলাকে আমরা তাহলে বলতে পারি পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র কেন? এই যে কোন একটা বস্তুকে আমি কি করছি? উপর থেকে ফালাই দিলাম, তাহলে জি এর দিক কোন দিক? নিচের দিক। আমরা জানি জি এর দিক নিচের দিক। হ্যাঁ, বস্তুকে উপর থেকে নিচে ফালাইছি, হ্যাঁ ওই দিকেই পড়তেছে, তার মানে এটা একই দিকে পড়তেছে মানে পজিটিভ। তাহলে দেখি এই যে এটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস, এটা তো অনুভূমিক বা বায়ুর বাধাজনিত ত্বরণ, এটা অভিকর্ষীয় ত্বরণ, বায়ুর কোনো বাধা নাই। তাহলে এই এর জায়গায় কি হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এবং সময় হবে টি। এই সূত্রটা কি দাঁড়াচ্ছে? ভি স্কয়ার ইউ স্কয়ার টু এর জায়গায় কি হবে? জি। আচ্ছা, আমি এখানে প্লাস কেন জি দিচ্ছি? এই জন্যই যে বস্তুটাকে আমি উপর থেকে নিচের দিকে ফালাচ্ছি। অভিকর্ষ ত্বরণের দিকও কোন দিক? নিচের দিক। তাহলে বস্তুর দিক নিচের দিক, জি এর দিক নিচের দিক, দুইটা বস্তু একই দিকে হইলে হয় প্লাস। তাহলে যেহেতু একই দিকে পড়তেছে এই জন্য প্লাস। এস, আমরা এই যে অনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্বকে এস ধরি, হ্যাঁ এইভাবেও যদি দূরত্বটাকে যদি আমি এস ধরি কোনো সমস্যা নাই। তবে আমাদের বোর্ড বইগুলোতে যেটা করছে এই এসটাকে কি ধরছে? এইচ ধরছে, উচ্চতা হিসেবে করছে। তাহলে আমরাও করি, সমস্যা কি? তাহলে এস ইকুয়াল টু কি লেখা যায়? এইচ লেখা যায়। তাহলে আমরা তৃতীয় সূত্রটাকে কি লেখা যায়? এই যে এস এর পরিবর্তে আমরা কি লিখবো? এইচ লিখবো, ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। এখানে কেন মাইনাস দিলাম না? এখানে কি কোনো অভিকর্ষ ত্বরণ আছে? না, তার মানে দিকেরও কোনো ব্যাপার স্যাপার নাই। আচ্ছা, আমরা এবার এখানে আসি।
এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এর জায়গায় কি হবে জি টি স্কয়ার। তাহলে এই সূত্রগুলা এবং এই সূত্রগুলা প্রায় সেম, শুধুমাত্র এস এর জায়গায় এইচ, জি এর জায়গায় এর জায়গায় জি হবে। তাহলে এই হলো আমাদের পরন্ত বস্তুর সূত্র। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। নিক্ষিপ্ত বস্তুর সূত্র। নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা কিরকম, যে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে বস্তুটাকে এখানে একটা ইউ বেগে নিক্ষেপ করতেছি, তো যাচ্ছে কোন দিকে, জি এর দিক আমরা কোন দিকে জানি, নিচের দিক। তার মানে জি এর দিক নিচের দিক, বস্তুর দিক উপরের দিক, একটার দিক উপরে একটার দিক নিচে। তাহলে বিপরীত দিক হওয়ার কারণে এই বিপরীত দিক বোঝানোর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব, জি এর সামনে মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে ভি ইকুয়াল টু ইউ, জি এর দিক যেহেতু বিপরীত, এই বিপরীত বোঝানোর জন্য জি টি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস জি আছে যেহেতু মাইনাস টু জি এইচ। এবার এইচ ইকুয়াল টু কি দাঁড়াবে, ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। এখানে যেটা দাঁড়াবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, প্লাস কি হবে না মাইনাস, কেন জি আছে, এর এখানে কেন মাইনাস হলো না, এই সমীকরণে কোনো জি নাই, মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে আমরা যদি কখনো দেখি যে উপর থেকে নিচের দিকে বস্তু পড়তেছে, তখন আমরা এই সূত্রগুলোর প্রয়োগ করব। যখন দেখতেছি আমি কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করার ব্যাপার স্যাপার আসতেছে, তখন আমরা নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো প্রয়োগ করব। আর যদি দেখি যে কোনো ঘটনা অনুভূমিক ভাবে ঘটতেছে, তাহলে আমরা এই সূত্রগুলা প্রয়োগ করব। তাহলে আমরা কখন কোন সূত্রগুলো প্রয়োগ করব, সূত্রগুলো যদি আমাদের জানা থাকে এবং উদ্দীপকে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোর উপর ডিপেন্ড করে আমরা কখন কোন সূত্র পড়বে ইনশাল্লাহ জানতে পারবো। আমরা যখন ম্যাথগুলো প্র্যাকটিস করব, তখন ম্যাথ প্র্যাকটিসের সাথে সাথে কখন কোন সূত্র পড়বে সেই সূত্র প্রয়োগ দেখানো হবে ইনশাল্লাহ, তখন দেখা যাবে যে আমাদের কোনো সমস্যা আর হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি এই যে নিক্ষিপ্ত বস্তু যে ছিল, আমরা পড়তেছিলাম কি নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, এই নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে আমরা আরো তিনটা সূত্র পাই। আচ্ছা, কি কি সূত্র সেগুলো একটু দেখি। কোন একটা বস্তুকে, এই যে ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে এই যে ইউ বেগে, ইউ আদি বেগে বস্তুটাকে কি করলাম, নিক্ষেপ করলাম, এই যে আদি বেগ। আচ্ছা, এই যে আমার হাতে একটা কলম আছে, আমি এখন এটাকে উপরের দিকে উঠাতে গেলে শুরুতে একটা আমাকে বেগ দিতে হবে, এই যে একটা বেগ দিতে হবে। তাহলে এই যে আমি শুরুতে যে বেগটা দিলাম, সেই বেগটা হচ্ছে কি বেগ, আদি বেগ। এবং এই যে বস্তুটা এই যে এই উচ্চতা পর্যন্ত যা থেমে গেছে, যা আবার নিচের দিকে পড়তেছে, তার মানে কি বস্তুটা এই যে এই উচ্চতা পর্যন্ত যে উঠলো, এই উচ্চতায় তার বেগ কত ছিল, শূন্য। তাহলে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি সর্বোচ্চ এই উচ্চতা পর্যন্ত উঠছে, এই উচ্চতায় বস্তুটার বেগ কত হবে, জিরো। তার মানে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তো এখান থেকে এই পর্যন্ত একটা উচ্চতা আছে, সেই উচ্চতাটা হচ্ছে এইচ, এবং এখান থেকে এখানে যাইতে একটা সময়ও লাগছে, সেই সময়টা হচ্ছে টি। তাইলে আমরা এখান থেকে এখন দেখি কি কি বের করা যায়। আমি প্রথমে বের করতে চাচ্ছি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা মানে আমি যে এই যে বস্তুটাকে নিক্ষেপ করলাম সে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে, সেই উচ্চতাটা আমি বের করতে চাচ্ছি। তাহলে সর্বোচ্চ উচ্চতাটা আমরা জানি কি, এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। কেন মাইনাস দিলাম, আমি বস্তুটাকে নিক্ষেপ করছি না, বস্তুটাকে কোন দিকে দিছি, উপরের দিকে দিছি, জি এর দিক কোন দিক, নিচের দিক, যার কারণে এখানে মাইনাস আসছে। তো সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হলো শূন্য। তাহলে থাকলো কি ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তাহলে মাইনাস টু জি এইচ এদিকে আসে কি হলো, প্লাস টু জি এইচ। তাহলে টু জি এইচ ইকুয়াল টু থাকলো কি এদিকে ইউ স্কয়ার, আমার দরকার কি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কি থাকলো, ইউ স্কয়ার বাই টু জি।
এই যে h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, এটাই হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সূত্র। তাহলে এটা হলো কি আমাদের, আমরা অনেক সময় এটাকে এইভাবে লিখতে পারি, এইচ ম্যাক্স, ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ উচ্চতা, তাহলে সেটা কি দাঁড়াইলো, ইউ স্কয়ার বাই 2g। তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র। এবার আমরা দেখব এই যে বস্তুটা এখান থেকে যে এখানে নিক্ষেপ করলাম, এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার তো একটা সময় লাগছে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে সেই সময়টা আমরা দেখতে যাচ্ছি। এবার এটা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমি কিন্তু নিক্ষিপ্ত বস্তু করতেছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি মাইনাস, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত, 0। তাহলে ইউ মাইনাস কি থাকলো, জিটি। তাহলে মাইনাস জিটি এদিকে এসে কি হবে, প্লাস জিটি হবে, এদিকে থাকতেছে ইউ। তাহলে টি ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তু এই যে নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। দেখি আমরা কি জানি, কোন একটা বস্তুকে যে নিক্ষেপ করলাম, শুরুতে তার বেগ বেশি ছিল, বেগ আস্তে 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 এখানে কমতে থাকলো, তাহলে এখানে বেগ 0। আবার যখন বস্তুটা এখান থেকে পড়তে শুরু করে, শূন্য বেগ নিয়ে পড়তে শুরু করে, আমরা জানি প্রতি সেকেন্ডে বেগের মান কত করে বৃদ্ধি পায়, 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে যখন বস্তুটা আবার নিচের দিকে নামতেছে, তাহলে বেগ আস্তে 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 বেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখান থেকে শুরুতে বেগ বেশি ছিল, উপরে বেগ 0, আবার উপরে বেগ 0 থেকে আবার নিচের দিকে বেগ বেশি, অর্থাৎ নিচে বেগ বেশি ছিল, সেই বেগ বেশিই হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, একটা বস্তু যে সময় নিয়ে সর্বোচ্চ উচ্চতায় ওঠে, ঠিক একই সময় নিয়ে সে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামে। তাহলে আমরা কথাটা লিখি, তাহলে একটি বস্তু যে সময় নিয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে, ঠিক সেই সময় নিয়ে নিক্ষেপণ বিন্দুতে নামে, নিক্ষেপণ বিন্দুতে নামে। আচ্ছা, এই যে আমি বললাম নিক্ষেপণ বিন্দু, নিক্ষেপণ বিন্দু মানে কি, এই যে আমি যদি এই যে এখান থেকে নিক্ষেপ করলাম, এটা হলো নিক্ষেপণ বিন্দু। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠলো যে সময় লাগলো, এখান থেকে আবার এই বিন্দুতে আসতে ঠিক একই সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময়, তাহলে অতএব সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময় কত লাগবে, টি ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এবার আমি যেটা শিখবো তার নাম হচ্ছে বিচরণ কাল। বিচরণ কাল কোন একটি নিক্ষিপ্ত বস্তুকে, কোন একটি নিক্ষিপ্ত বস্তুকে যে তল হতে নিক্ষেপ করা হয়, আবার ওই তলে ফিরে আসতে
যে সময় লাগে তাকে তার বিচরণ কাল বলে। তাহলে আমরা কি বললাম, কোন একটা বস্তু আমি এই যে নিক্ষেপ করলাম, এই যে নিক্ষেপ করলাম, আবার ওই তলে ফিরে আসতে, এই যে ওঠার সময় এবং নামার সময় ওই তলে ফিরে আসতে, তাহলে আমি যদি এখান থেকে নিক্ষেপ করি তাহলে উঠছে একটা সময় নিয়ে, আবার ওইখান থেকে আবার ওই বস্তুতে ফিরে আসছে, ওই তলে ফিরে আসতে যে সময়টা লাগে তাকে তার কি বলা হয়, বিচরণ কাল বলা হয়। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে বিচরণ কাল যদি বলি, বিচরণ কাল এটাকে উল্টো আমি বলতে পারি উঠার সময় যোগ নামার সময়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিচরণ কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম উঠতে যে সময় লাগে, উঠতে সময় লাগে ইউ বাই জি, আবার ওই বস্তুটা ওই তলে ফিরে আসতে ওই একই সময় লাগে, অর্থাৎ ইউ বাই জি। আমি যদি জি লসাগু নেই তাহলে ইউ প্লাস ইউ অর্থাৎ কি দাঁড়াইলো, টু ইউ বাই জি। এটাই হচ্ছে আমাদের কি বিচরণ কাল। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমরা কি দেখলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কি ইউ স্কয়ার বাই টু জি, সরি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র হচ্ছে ইউ স্কয়ার বাই টু জি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ছিল ইউ বাই জি, সর্বোচ্চ উচ্চতা থেকে উঠে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় সেটাকে বলা হয় বিচরণ কাল। সেই বিচরণ কাল পাইলাম কি টু ইউ বাই জি। এই ছিল নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে আমাদের আরো তিনটা সূত্র। আশা করি আমরা আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আগামী দিন আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে গতির লেখচিত্র নিয়ে। আমরা আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগামী ক্লাসে লেখচিত্র নিয়ে এ টু জেড আলোচনা করব। এই অধ্যায়ে আপনারা যদি সৃজনশীল অথবা এমসিকিউ দেখেন তাহলে বেশিরভাগ সৃজনশীলই আসছে লেখচিত্র থেকে। তো আগামী ক্লাসটা আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।